আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ, আপনাদের সাথে আছি আমি রেহনুমা মুস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন ও পুরনো চালে বাজার ভরপুর হলেও দাম লাগামহীন। দিশেহারা নিম্ন মধ্যবিত্ত সিন্ডিকেট করে মানুষের পকেট কাটার অভিযোগ। রাজধানীর বাইরে নতুন 4টি বাস টার্মিনাল তৈরি হলে যানজটের পাশাপাশি কমবে ঢাকার ওপরে চাপও। মত বিশেষজ্ঞদের টার্মিনালগুলো যাত্রী ও চালক বান্ধব করার পরামর্শ। উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। করোনার কারণে সীমিত পরিসরে উদযাপন, মহামারী কেটে যাওয়ার প্রার্থনা। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পর দ্রুত ছড়াতে সক্ষম নতুন ধরনের করোনা সংক্রমণ নাইজেরিয়ায়। লন্ডনের সাথে বিমান যোগাযোগ বন্ধের পরামর্শ গবেষকদের। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখনো লাগামহীন চালের বাজার। নতুন মৌসুম শুরু হয়েছে, পুরনো চালও ভরপুর রাজধানীর বাজারগুলোতে। তবে দাম তো কমেই নেই, বরং বেড়েছে সব ধরনের চালের দামই। বিক্রেতারা জানিয়েছেন মিলাররা চাল কিনে মজুত রেখেছেন, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। কাউরান বাজারে গত শুক্রবার 1 কেজি মিনিকেট চালের দাম ছিল 58 থেকে 59 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি 2 টাকা করে। এই শুক্রবার সব ধরনের মিনিকেট চালের দাম 61 থেকে 62 টাকা। একইভাবে 28, নাজিরশাইল, পাইজাম ও চিনিগুড়া সব চালেরই দাম বেড়েছে কেজি প্রতি 1 থেকে 2 টাকা করে। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধির পেছনে কী কারণ? খুচরা বিক্রেতারা বলছেন বড় মিলাররা 1 বছরের ধান আগেই কিনে মজুদ রেখেছে, এখন সেগুলোই নিজেদের দামে বিক্রি করছে। সরকারি সংস্থাগুলো শুধু খুচরা বাজারে অভিযান চালালেও কারসাজির মূল কারিগররা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে। কিন্তু ধান আছে, চালও আছে, সবই আছে, কিন্তু বাজারটা কিছু সিন্ডিকেট করে বাজারটা বাড়াই ফেলছে। নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, ওখানে যারা বড় বড় মেল আছে, রশিদের মেল আছে মিনিকেটের জন্য, তারপর আপনার সাগর, মঞ্জুর, চাঁপাইনবাবগঞ্জ, এগুলো এরফান, এগুলো হচ্ছে নামকরা মেল। এদেরকে একটু মনিটরিংয়ে আওতায় আনলে চালের দাম অটো কমে যাবে। গত বৈশাখে তো আপনার সিডেরও হয় নাই, বন্যা হয় নাই, হাওয়ার তলায় যায় নাই, মানুষ কৃষক কিন্তু ভালোভাবে তার ধান উঠেছে, একটা ধানও মিস যায়নি। তাহলে এখন চাল দাম বাড়ার কারণটা কি? এটা সরকার অভিযোগ দিয়ে দেখা দরকার। উচ্চমূল্যের বাজারে চালের অস্বাভাবিক দাম বৃদ্ধি মানতে পারছেন না ক্রেতারা। তাদের প্রশ্ন, মিলারদের সিদ্ধান্তেই যদি বাজার চলে তাহলে সরকারি সংস্থাগুলোর কাজ কি? চাউলের বর্তমান যে বাজার, তাতে মধ্যবিত্তদের জন্য পুরোটাই নাগালের বাইরে। আর আমাদের গভর্নমেন্টের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তাদের যে বিষয়টুকু, তাদের যে মনিটরিং, এই মনিটরিংটার অভাব আছে। তারা প্রপারলি যদি মনিটরিং করে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আসলে চাউলের দামটা এত বাড়ার কথা না। যখন ধরে ভালো করে দরভাগাট শুরু হয় তখন একটু কমে, আবার একটু গাফেলতি করলেই আবার শুরু হয় এই যে দাম বৃদ্ধির একটা প্রবণতা। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, নতুন করে দাম খুব একটা বাড়েনি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আমনের ভরা মৌসুমেও খাদ্যশস্যে উদ্ধৃত জেলা দিনাজপুরে ধান চালের দাম ঊর্ধ্বমুখী। 75 কেজি ওজনের বস্তার মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। আর ধানের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চালের দামও। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো রিপোর্ট। স্মরণকালের সর্বোচ্চ দামে আমন ধান বিক্রি করছে দিনাজপুরের কৃষক। 75 কেজি ওজনের বস্তাপতি সুমন স্বর্ণ, গুটি স্বর্ণ, উপসি সহ বিভিন্ন মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। জিরা কাঠারি, কাঠারি, চিনিগুড়া সহ চিকন ধান বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকা দরে। 28 চালের 50 কেজির বস্তা ছিল 2400 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 2600 টাকায়। একইভাবে 2600 টাকার মিনিকেট 2800 টাকা, 1900 টাকার গুটি স্বর্ণ 2100 টাকা, 2100 টাকার সুমন স্বর্ণ 2300 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম না কমায় অসন্তোষ ক্রেতাদের। নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তদের। চাউলের মার্কেটের দাম কমবে কি, এখন বাড়তেছে নতুন ধান উঠে। এরকম ভাবে দরদাম বাড়লে বাঁচবে কিভাবে জনগণ? আমরা তো গরিব সাধারণ লোকের চাউলের দাম যদি বাড়ে তা আমরা কিভাবে কি করব?
চাহিদার তুলনায় বাজারে ধানের সরবরাহ কম বলেছেন ব্যবসায়ীরা, দুষছেন মিল মালিকদের। চালের দাম বাড়া গেছে 150 থেকে 200 টাকা বৃদ্ধি প্রতি বস্তা। মিল থেকে যেভাবে ওরা দাম ধরে সেইভাবে আমরা কিনে আনি, সেইভাবে আমরা বিক্রি করি। মিল মালিকদেরও আছে নানা অজুহাত। ধান চালের বাজার কখনো কোনো মিল বা ধানের আড়তদার এরা নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা বাজারই বাজারকে কন্ট্রোল করে। সরকারের এখনই যদি আমদানির পরিমাণটি আরো বাড়ানো না হয়, আমার মনে হয় সামনের দিকে বাজার হয়তো আরো বাড়তির দিকে যেতে পারে। অতিবৃষ্টি সহ বিরূপ আবহাওয়ায় ধানের ফলন কম হলেও ভালো দাম পেয়ে খুশি কৃষক। আমরা সুফল পাচ্ছি যে আমরা কৃষকরা অল্পই হয় কিন্তু দাম পাচ্ছি 2100 হইতে 2200 টাকা মোটা ধান। এবার কিন্তু 2250 ধানের আমদানি কম, সেই জন্য চাহিদা বেশি। সরকার যদি এইভাবে শেষ পর্যন্ত বাজারটা রাখে তাহলে আমরা কৃষক লাভবান হব। চালের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান সাধারণ ভোক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর বাইরে 4টি নতুন বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্তকে যুগোপযোগী হিসেবে আখ্যা দিয়েছেন নগরবিদরা। তাদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকার ওপর চাপ যেমন কমবে, একই সাথে কমবে যানজট। নতুন টার্মিনালগুলোতে যাত্রী ও চালক বান্ধব করার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। রাজধানীতে ঢুকবে না আন্তজেলা বাস। ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর এবং কেরানীগঞ্জে হবে আন্তজেলা বাস টার্মিনাল। আর ঢাকা শহরের গাবতলী, মহাখালী ও সায়দাবাদের বাস টার্মিনালগুলো ব্যবহার হবে সিটি টার্মিনাল হিসেবে। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে সাম্প্রতিক এমন তথ্য জানিয়েছেন ঢাকার 2 মেয়র আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্দিষ্ট রুটের মধ্যে চলতে হবে, একটি ডিসিপ্লিনের মধ্যে কোম্পানির মাধ্যমে চলতে হবে। যদি এটা সুনির্দিষ্ট করতে পারি তাহলে আমরা আগামী বছর থেকেই এখানে টার্মিনাল নির্মাণের কাজটা আরম্ভ করব। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকার উপর থেকে চাপ যেমন কমবে যানজটও। মহানগরীর 4 প্রান্তে 4টি আন্তনগরীর বাস স্টপেজ তৈরি করা বা বাস স্ট্যান্ড তৈরি করা অবশ্যই সময়োপযোগী সিদ্ধান্ত। প্রান্তিক বাস স্ট্যান্ড গড়ার পাশাপাশি নগরী জুড়ে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছানোর যে ইন্ট্রা বাস সার্কুলেশনের সিস্টেমটা, সেই নেটওয়ার্ক ডেভেলপ করার উদ্যোগ গ্রহণ করাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখি। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন বছরেই শুরু হবে নতুন টার্মিনাল স্থাপনের কাজ। নগরবিদদের মতে ঢাকার বাইরে বাস টার্মিনাল স্থাপনের প্রস্তাবনা ছিল পুরনো। দীর্ঘদিন পরে হলেও এটি বাস্তবায়নে কিছুটা হলেও দুর্ভোগ কমবে। তবে নতুন বাস টার্মিনালগুলো যাতে যাত্রী ও চালক বান্ধব হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকার বাইরের টার্মিনালগুলোকে খুবই প্রয়োজন, তবে এক্ষেত্রে যেন টার্মিনালগুলো স্ট্যান্ডার্ড হয়ে পর্যাপ্ত জায়গা যেন থাকে, চালকের যেন রেস্টিং প্লেস থাকে, যাত্রীদের বসার যেন স্পেসিফিক স্পেস থাকে এবং নিয়ন্ত্রণটা যাতে আপনার খুব ভালোভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। যদি আমরা ভেতরের টার্মিনালগুলো রেখে যদি বাইরে টার্মিনাল করি আমরা ফলপ্রসূ হবে না। আমাদেরকে ভেতর টার্মিনালগুলোকে সবগুলো সরিয়ে আমরা ঢাকা শহরটাকে যানজটমুক্ত করতে হলে আমাদের পেরিফেরিতেই টার্মিনালগুলো রাখতে হবে। নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের দেয়া 111টি সুপারিশ কার্যকরের উপর গুরুত্ব দেন নগরবিদরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সরকারি দল। বলেছেন, দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছাও জানান ওবায়দুল কাদের। বড়দিন উপলক্ষে আমি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সারা বাংলাদেশে। জানিয়েছেন, উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তবে এবছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে উৎসব। তারপরও উৎসব আমেজে ভাটা পড়েনি। বিশেষ প্রার্থনায় দেশ ও বিশ্ব থেকে করোনার প্রভাব কেটে যাওয়ার প্রত্যাশা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিনই বড়দিন।
এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস বিশ্ব ও মানবজাতিকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করতেই যীশুখ্রিস্টের আবির্ভাব হয়েছিল। সকাল 9টায় ফার্মগেটে পবিত্র জপমালা রানী গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। আয়োজন কিছুটা সাদামাটাই, তবে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল না। বিগত বছরগুলোর মতো পালন না করতে পারলেও এবার আমরা যেটুকু পালন করছি বা যেভাবে আমরা উৎসবটা সেলিব্রেট করতেছি ঈশ্বরের আশীর্বাদে, প্রভু যিশুর আশীর্বাদে, তো মোটামুটি খারাপ না, আমরা মোটামুটি ভালোই আছি। আমি অ্যাকচুয়ালি খ্রিস্টান না, তারপরে আমি এখানে এসেছি আমার নিজস্ব মত মানে অন্যান্য ধর্মের সম্পর্কে নিজস্ব ধারণা নেওয়ার জন্য। ভয়ও কাজ করছে, আনন্দও কাজ করছে, তার মধ্যে দিয়েই আমরা সব কিছু চালিয়ে যাচ্ছি, যেতে হবে। আমাদের দেশে যে করোনা ভাইরাসে আমরা আক্রান্ত, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের এই মহামারী থেকে উদ্ধার করতে পারে। এবারের বড়দিনের উৎসব আয়োজন ও প্রার্থনার কেন্দ্রে করোনা ইস্যু। বিশ্ববাসীকে এই বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা ছিল সকলেরই। আমরা প্রার্থনা করেছি এই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যাতে এই বিশ্ব সুস্থ হয়ে উঠে, করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে। এই বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় মর্যাদার দিকে সবই ঠিক ছিল এবং সরকারের কিছু নির্দেশনা ছিল, সেই নির্দেশনাগুলো আমরা পরিপালন করার চেষ্টা করেছি। এর আগে সকাল 8টায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক খ্রিস্ট ধর্মানুসারী এতে অংশ নেন। এ সময় সারা বিশ্বের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়, মুক্তি চাওয়া হয় মহামারী করোনা থেকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিশেষ প্রার্থনা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রংপুরের স্থানীয় আঞ্চলিক ব্যাপটিস্ট গির্জায় বড়দিন উদযাপন করা হয়েছে। ময়মনসিংহের ক্যাথলিক ধর্মপ্রদেশ সাধু প্যাট্রিক ক্যাথেড্রাল গির্জায় একত্রিত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এ সময় দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। রাজশাহীর 21টি ধর্মপল্লীর গির্জায় উদযাপিত হচ্ছে বড়দিন। দিবসটি পালন করা হচ্ছে সিলেটে ও চট্টগ্রামেও। নাটোরের বড়াই গ্রামের বনপাড়া ধর্মপল্লী গির্জায় প্রার্থনা ও ধর্মীয় গান অনুষ্ঠিত হয়। প্রার্থনায় করোনা মুক্তি সহ দেশের শান্তি কামনা করা হয়। দিনাজপুরে বড়দিনের উৎসবের চিরাচরিত সব আয়োজন বাতিল করে প্রার্থনা ও সম্প্রীতির মিলনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। শহরের খ্রিস্টান মিশনগুলোতে রাত থেকে প্রার্থনা চলছে। এছাড়া সাভার, সাতক্ষীরা, গাজীপুর, পাবনা, খাগড়াছড়ি, গোপালগঞ্জ ও জয়পুরহাটেও পালন করা হচ্ছে বড়দিন। করোনায় দেশে একদিনে আরো 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মারা গেলেন 7,398 জন। মৃত্যুর হার 1.46%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় 1,163 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে 13,695টি। করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.49%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,07,265 জনে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,113 জন। মোট সুস্থ 4,48,803 জন। সুস্থতার হার 88.47%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 14 জন, নারী 6 জন। বিশিষ্ট শিল্পপতি ও পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ-জুমা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বুধবার রাতে বার্ধক্যজনিত জটিলতা ও করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন এম এ হাশেম। শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে গত 11 ডিসেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম একসময় সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। জনতা ইন্স্যুরেন্স কোম্পানিও তিনি গড়ে তোলেন। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার বাবার জন্য, আমাদের জন্য। ওনার মতো যারা শিল্প পছন্দ করেন, কর্মসংস্থান পছন্দ করেন, আর ব্যবসা পছন্দ করেন, আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, এটাই কামনা করি। আমাদের দেশ উন্নত হোক, এটাও আমরা কামনা করি।
গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে 2,80,000 টাকা ছিনতাইয়ের অভিযোগে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন জামালপুর জেলার বাসিন্দা আবু জাফর। মামলায় আসামি করা হয়েছে পুলিশের 2 সোর্স ও গাড়ি চালককে। তারা হলো সোর্স রিপন ও হারুন এবং গাড়ি চালক রাজু। মামলার বাদী জানান পিকআপ গাড়ি কেনার উদ্দেশ্যে গাজীপুর থেকে সীতাকুণ্ডে যান, কিন্তু দরদামে বনিবনা না হয় তিনি গাড়ি না কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। বাস স্ট্যান্ডে তার সাথে প্রথমে 2 জন ও পরে সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ সাইফুল আলম ও ওসির বডিগার্ড কনস্টেবল মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে আলাপ হয়। এর এক পর্যায়ে ব্যবসায়ী আবু জাফরের কাছে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে কৌশলে তার কাছে থাকা টাকা লুটে নেয় আসামিরা। সীতাকুণ্ড থানা পুলিশ জানায় অভিযুক্ত এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। লক্ষ্মীপুরে জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে 2 জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় মিয়াবেড়ির স্বপন ডাক্তারের জলাশয়ে মাছ ধরতে যান 2 জেলে রুবেল ও শাকিল। এ সময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। ওই জাল ছুটাতে গিয়ে মৃত্যু হয় তাদের। পরে সারা শব্দ না পেয়ে অন্য জেলেরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে। বরিশালে এক নারীকে হত্যার পর ড্রামে ভরে অন্যত্র সরিয়ে দেওয়ার ঘটনার প্রধান আসামি খালেক হাওলাদারকে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার রাত 3টায় নগরীর হিজলাতলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত খালেক গৌরনদী উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনাটি স্বীকার করেছে খালেদ। সকালে রূপাতলিস্থ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার হুমায়ুন কবির। 20 নভেম্বর রাতে গৌরনদী থানাধীন ভুরঘাটা এলাকার একটি বাস থেকে ড্রামে ভর্তি সাবিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রোগীর ছাড়পত্র দেয়া নিয়ে 4র্থ শ্রেণীর এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে ধর্মঘট পালন করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে এক রোগীর ছাড়পত্রের সই নিতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কর্মচারী শহীদুল ইসলাম সহকারী রেজিস্ট্রার ডাক্তার হাবিবের কাছে যান। এ সময় ডাক্তার হাবিব ব্যস্ত থাকায় তিনি শহীদুলকে ইন্টার্ন চিকিৎসকের কাছে যেতে বলেন। তিনিও ব্যস্ততার কথা জানালে তার সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে কার্ডিওলজি বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। পরে অন্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরাও এই কর্মসূচির সাথে যোগ দেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে শুক্রবার সন্ধ্যার পর ধর্মঘট তুলে নেন শিক্ষানবিশ চিকিৎসকরা। দিন যতই ঘনিয়ে আসছে, পাবনার চাটমোহরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। পাড়া মহল্লা, চায়ের কাপে, বাজারে পৌর নির্বাচন শীতের ঠান্ডায়ও দিচ্ছে উষ্ণতার ছোঁয়া। প্রার্থীরা দম ফেলার ফুরসতি পাচ্ছেন না প্রচারণার দৌড়ে। আওয়ামী লীগ, বিএনপি 2 দলেই রয়েছে বিদ্রোহী প্রার্থী। আর ভোটারদেরও হিসাব নিকাশের কমতি নেই যোগ্য পৌর অভিভাবক নির্বাচনে। আখিনুল ইসলাম, রেমনের রিপোর্ট। পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা ও হাটবাজার। 28 ডিসেম্বর ভোট হবে পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে। মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 26 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ ও বিএনপি 2 দলেই আছে বিদ্রোহী প্রার্থী। ভ্যান, রিক্সা, অটো 10 টাকা করে চাঁদা নেয় এই পৌরসভা। আমি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে, আমার পৌরবাসী যদি আমাকে ভোট দেয়, আমি যেদিন শপথ নেব তার পরের দিন থেকে চাটমোহরে কোনো চাঁদাবাজি থাকবে না। গতানুগতিক যে বাজেট আসছে এটা নিয়ে এরা নিজেদের উন্নয়ন করছে, পৌরসভার কিছু করে নাই। আমি যদি নির্বাচিত হতে পারি, চাটমোহর পৌরকে পয় নিষ্কাশন থেকে শুরু করে মশক নিধন, জনগণের যেগুলো আজকের এই প্রধান সমস্যা রাস্তাঘাটের যে অবস্থা, এগুলোকে ভালোভাবে সংস্কার করে সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, তার জন্য আমি চেষ্টা করব। চাটমোহরবাসীর প্রতি এই জন্যে যে আমাকে যেহেতু 2 বার নির্বাচিত করেছে স্বতন্ত্র থেকে, দলের বাহির থেকে, সেই হিসাবে আমি আশা করি যে আমি এখনও সেই ভালোবাসার ভিতরেই আছি। যদি তারা নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারে, তাহলে দেখবেন একটা বাংলাদেশের উদাহরণ হয়ে দাঁড়াবে। সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক সুন্দর নির্বাচন চান ভোটাররা। ইভিএমে ভোট দেওয়ার নতুন অনুভূতি কাজ করছে তাদের মধ্যে।
যোগ্য ব্যক্তিকে উন্নয়ন কল্পে আমরা সবাই তাকে বেছে নিতে চাই এবং ভোট দিতে চাই। এমন কিছু কাজ নিয়ে আসবে তারা সেই কাজের বিনিময়ে যাতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এমন মেয়র আমরা আশা করি। নতুন ভোটার হিসেবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করব যার দ্বারা আমাদের এই অবহেলিত পৌরসভার সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন উন্নয়ন হবে। ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন। চাটমোহর পৌরসভায় মোট ভোটার 12,238 জন। 9টি ভোট কেন্দ্রের 40টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে নেওয়া হবে ভোট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ফেঞ্চুগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বারী, হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী নাহিদ হাসান চৌধুরী এবং শাহ মালুম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহিন মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। এই উপলক্ষে দোয়া মাহফিলে সিলেটের সকল শাখা ব্যবস্থাপক সহ বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার সকালে জয়দেবপুর ঢাকা সড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শ্রমিকদের দাবি পূর্ণ বেতন না দেয়া এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে এতিম ও বুদ্ধি প্রতিবন্ধীদের কম্বল উপহার দিয়েছে র্যাব। এতিম বুদ্ধি প্রতিবন্ধীদের সংগঠন লা আর্চের সভাপতি ডাক্তার KR ইসলাম ও বাংলাদেশ প্রতিনিধি নওমি ইবামোটোর হাতে 100 কম্বল তুলে দেন র্যাব 14 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার উদ্দিন। ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর 25তম মৃত্যুবার্ষিকী আজ। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে জাসাস। এ উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান সহ সংগঠনের নেতাকর্মীরা। ইংরেজি ভাষায় দেশে প্রথম নির্মিত চলচ্চিত্র গোর মুক্তি পেয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। শুক্রবার সকালে নগরীর 16 শহর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে এ ছবি মুক্তি দেওয়া হয়। মুক্তির প্রথম দিনে ছবিটি দেখতে সিলভার সিনেপ্লেক্সে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। বাংলার পাশাপাশি ইংরেজিতে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ঘটনা দেশের ইতিহাসে প্রথম বলে জানিয়েছেন নির্মাতারা। 1 জানুয়ারি থেকে গোর ছবিটি মুক্তি পাবে রাজধানী ঢাকায়। চলচ্চিত্রের মুক্তি ঢাকা কেন্দ্রিক না করে এবার প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে শুরু করে বিশ্ব ভ্রমণের পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক গাজী রাকায়েত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মোল্লারহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে 200 শিক্ষার্থী ও 80 জন নারী এ সহায়তা পান। ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে এক প্রবাসী। সদর উপজেলার বুধল ইউনিয়নে 50 জন প্রতিবন্ধী এ সহায়তা পান। শুটকি পল্লীতে শিশুশ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি ফেয়ার হয়েছে কক্সবাজারে। শহরতলির সমিতিপাড়া আদর্শ শিক্ষা নিকেতনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুরের ভাঙা বাজারে বরাদ্দ দেয়া জমি পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সকালে ভাঙা উপজেলা সদর বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন ও পুরনো চালে বাজার ভরপুর হলেও দাম লাগামহীন। দিশেহারা নিম্ন মধ্যবিত্ত সিন্ডিকেট করে মানুষের পকেট কাটার অভিযোগ। রাজধানীর বাইরে নতুন 4টি বাস টার্মিনাল তৈরি হলে যানজটের পাশাপাশি কমবে ঢাকার উপরের চাপও মত বিশেষজ্ঞদের। টার্মিনালগুলো যাত্রী ও চালক বান্ধব করার পরামর্শ। উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। করোনার কারণে সীমিত পরিসরে উদযাপন, মহামারী কেটে যাওয়ার প্রার্থনা। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পর দ্রুত ছড়াতে সক্ষম নতুন ধরনের করোনা সংক্রমণ নাইজেরিয়া। লন্ডনের সাথে বিমান যোগাযোগ বন্ধের পরামর্শ গবেষকদের।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।